বাংলাদেশ যশোর থেকে। একজন হিন্দুরও মসজিদ ভাঙা উচিত নয়, একজন মুসলমানেরও। বাংলাদেশে একজন হিন্দুর ক্ষমতাও নেই যে মসজিদ ভাঙবে, সবচেয়ে বড় কথা। না না, হরে কৃষ্ণ প্রভু। আমি ঢাকা গাবতলী থেকে আসছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বহু হিন্দু কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতের দিকে আসলো। এরকম বলে আছে বয়কট কখনো হবে না, ঠিক আছে? এটা হবে না তো আমি জানি, কিন্তু আপনি যেই থালায় খাবেন সেই থালা। এটা কি ফেক নিউজ? না, কোনো ফেক নিউজ না। বাংলাদেশেও কিন্তু সংখ্যালঘু, কিন্তু আমাদের কিন্তু আপনাদের ওখানে যে সমস্যাটা সেই বড়, এই যে এখানে যারা রয়েছে, এখানে অনেক দাদা ভাইয়ের দোকান কিন্তু মুসলিম রয়েছে, তা আপনি জিজ্ঞাসা করে দেখুন তো, তাদের মধ্যে কিন্তু সেই সমস্যাটা নেই। এখানে কিন্তু পরপর রয়েছে। ইন্ডিয়াতে যারা মুসলিম, নতুন সরকার যখন গঠন হলো তার আগে সংসদ থেকে বিভিন্ন মানুষ, কেউ হাঁস, আমাদের ভারতবর্ষে এগুলো আমরা দেখতে পাইনি, এগুলো ব্যতিক্রমী ঘটনা। সংসদ থেকে হাঁস চুরি করছে, সংসদ থেকে চেয়ার টেবিল সব মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, এগুলো ভারতবর্ষে দেখতে পাই না বলেই তো নতুন কিছু আমাদের কাছে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি পেট্রাপোল বর্ডারের সামনে। আমাদের ভারতের সাইডের নাম হচ্ছে পেট্রাপোল, আর বাংলাদেশের সাইডের নাম হচ্ছে বেনাপোল। এখানে এই মুহূর্তে আসার একটাই কারণ, এই বলতে তোমরা হয়তো সবাই ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, বা বাংলাদেশে যে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, বা ভারতের সবথেকে বড় কথা, আমাদের ভারতের পতাকার ওপর দিয়ে বাংলাদেশের মানুষজন হেঁটে চলে যাচ্ছে। এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার মনে কিছু হতে পারে না। যাই হোক, একেবারে সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা আসছে, বা বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে এসেছিল, যারা ইন্ডিয়াতে এসেছিল, ভারত থেকে আবার রিটার্ন করে বাংলাদেশের দিকে যাবে, সরাসরি তাদের সাথে কথা বলবো, তাদেরকেই ডাইরেক্ট কোশ্চেন করবো, কিসের জন্য ভারতের ওপর এত ঘৃণা, কিসের জন্য ভারতের ওপর এত বিদ্বেষ। সব কিছু সুযোগ সুবিধা ভারত থেকে নেবে, আবার ভারতকেই ঘৃণা, ভারতের ওপরেই, ভারতের পতাকার উপরে যেই পতাকাকে আমরা মা মনে করি, তার উপর দিয়ে হেঁটে চলে যাবে। দুটো তো একসাথে হতে পারে না। সরাসরি একেবারে যারা যাচ্ছে তাদের কাছে একেবারে সরাসরি প্রতিক্রিয়া নেবো। 1 সেকেন্ড 30 সেকেন্ড সময় নেবো আপনার। বাংলাদেশের কোথায় আপনার বাড়ি? বেনাপোলে। বেনাপোলে। ইন্ডিয়াতে এসছেন মানে কি কারণে, মানে কোনো চিকিৎসা হোক? হ্যাঁ, চিকিৎসার জন্য। কতদিন আগে এসেছিলেন? এই গতকালকে আসছি, গত পরশুদিন আসছি। কিন্তু আপনি যখন এই ওপাশে চলে যাবেন, বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পারি বয়কট ইন্ডিয়া। তাহলে বয়কট ইন্ডিয়া বারবার বলার পরেও ইন্ডিয়াতে আগমনের কারণ কি? বুঝলাম না। বয়কট ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করছে দেখছি আপনাদের সাইডে। তা বয়কট ইন্ডিয়া ট্রেন্ড করার পরেও বহু বাংলাদেশি মানুষের বা ভাই বোনের ইন্ডিয়াতে আসার কারণটা কি? যেখানে আমরা একদিকে বলছি বয়কট, আবার সেই দেশেই যাবো, একসাথে দুটো জিনিস হয় না। এটা আমি ভালোভাবে বলতে। আপনি জানেন ওপাশে গিয়ে আবার গালি দেবেন, সেটা বলবেন ওপাশে। ঠিক আছে, যান। দাদা ভাই এদিকে আসুন, এদিকে আসুন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেনাপোল। বেনাপোলে। ভারতবর্ষে মানে কতদিন আগে মোটামুটি এসেছিলেন? আমি আসছি মনে হয় 10 দিন আগে। 10 দিন। মানে চিকিৎসা করাতে, না ঘুরতে, না আত্মীয়ের বাড়ি? চিকিৎসা ঘুরতে, চিকিৎসা ঘুরতে। তাই এই মুহূর্তে নিশ্চয়ই বাংলাদেশে যে অশান্তি হচ্ছে, একটু জোরে বলবেন, যে অশান্তি হচ্ছে সেই ব্যাপারে নিশ্চয়ই আপনি অবগত যে বাংলাদেশে একটা অশান্তি হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি রয়েছে, বিইউইটি ইউনিভার্সিটির নাম, তার সামনে ভারতের পতাকা বিছানো রয়েছে, তার উপর দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা আমি দেখিনি, আমার নেটে আমি আপনাকে দেখাচ্ছি কথা বলার পর, তাহলে তো হবে। আমি দেখিনি। এবার বলুন, এবার যদি এটা ধরুন আপনি কথাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনি সেই ব্যাপারে কি বলবেন? সত্য হলে এটা খারাপ, কিন্তু ঠিক আমরা যেহেতু বাংলাদেশে, আপনি যেটা বলছেন এটা আমি এখনো দেখিনি। হ্যাঁ, আর কিছু শোনা আমি আপনাকে দেখাচ্ছি, কথা বলার পরে আমি আপনাকে এখনই দেখাবো। ঠিক আছে, সেই ব্যাপারে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আর একটা, মানে সবার আগে তো আমাদের দেশ, যেই দেশকে আমরা দুজনকে মা হিসেবে দেখি। একটা হচ্ছে যেই মা জন্মগ্রহণ দিয়েছে, আর একটা হচ্ছে যেই দেশে থাকি সেই জন্মভূমিকে। সেক্ষেত্রে ভারতবর্ষ আমাদের সেকেন্ড মা। সেই মায়ের ওপর দিয়ে দেখতেও খারাপ লাগে। আপনাদেরও যদি পতাকার ওপর দিয়ে আমরা যদি পায়ে হেঁটে যদি যেতাম, আপনারও খারাপ লাগতো। এবার এটা তো আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে কোনো দিক দিয়ে হোক বাংলাদেশের থেকে ভারতবর্ষ অনেক গুণ বড় এবং সব দিক দিয়ে এগিয়ে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন জায়গায় দেখি, বাংলাদেশি যারা ভাই বোনেরা রয়েছে তারা দেখি লেখে বয়কট ইন্ডিয়া। তা বয়কট ইন্ডিয়া মানে ভারতে সব কিছু ব্যান করো। তা ভারতের সব কিছু ব্যান করার পরেও, আমি আপনার কথা বলছি না, কিন্তু আপনি খারাপ মনে করবেন না, তাহলেও বারবার কেন ভারতে আসা? এগুলো কি জানেন, এগুলো একটা মানুষের আবেগে, প্রতিবেশী রাষ্ট্র। না আবেগে না, আমাদের তো খারাপ লাগবে। আমাদের দেশে বলছে বয়কট ইন্ডিয়া, এটা কোনো রাষ্ট্রীয় প্রধান কিংবা কে বলেন, কিছু পাবলিক বলে, কিছু না। বাংলাদেশের বেশিরভাগ মানুষের এই মুহূর্তে, আমি বলি, আমাকে বলেন, কোন দেশের ব্যবসা এবং কোনো কিছু তার পররাষ্ট্র নীতির উপর নির্ভর করে। অবশ্যই। হ্যাঁ, একটা পাবলিক কি উচ্ছৃঙ্খলা একটা কিছু বললো, এগুলো কিন্তু মানে এটা ও সরকার আমলে নেবে না, এই ইন্ডিয়া সরকারের আমলে। অবশ্যই আপনার কথার সাথে আমি সম্পূর্ণ সহমত। কিন্তু যখন 100 জনের মধ্যে 90 জন সেই কথাটা বলা শুরু করবে, তখন তো নিতে হবে। কারণ সরকারের সরাসরি, যদি আপনাদের বাংলাদেশ সরকার সরাসরি যদি এইগুলো বলে, কারণ অন্তত ভারতবর্ষ যদি সম্পূর্ণ
আমদানি রপ্তানি যদি বাংলাদেশের সাথে বন্ধ করে দেয় সেক্ষেত্রে হয়তো ভারতবর্ষে কিছুটা ইকোনমিক্যালি ক্ষতি হতে পারে, কিন্তু বাংলাদেশের যে ক্ষতিটা হবে মনে হয় না ভারতবর্ষের থেকে 10 গুণ বেশি। আমদানি রপ্তানি ভারত বাংলাদেশে কখনো আছে বন্ধ আমি হবে না, আমার কথাটা হ্যাঁ বুঝলেন? বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন। 71 সাল থেকে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের পাশে ছিল, হ্যাঁ। এখনো আছে, বন্ধুত্ব প্রতিম দেশ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এর সম্পর্ক কখনো নষ্ট হবে না। আমরা তো চাই আপনাদের নিয়ে থাকতে, আমাদের এই সম্পর্ক কখনো নষ্ট হবে না। না, আমরা তো চাই বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কারণ এই যে বললেন 1971 সাল, আপনাদেরই এখন বাংলাদেশের অনেক মানুষই 1971 সালে ভারতের যে কোনো একটা অবদান ছিল সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করে। ইভেন হচ্ছে এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার, আমাদের খারাপ লাগার ব্যাপার, আর কিছু না। নাহলে তো আপনাদের যখন আগে খেলা হতো আমরা ভারতবর্ষের পরে সেকেন্ড হিসেবে বাংলাদেশকে সাপোর্ট করতাম, কিন্তু এখন কিন্তু ওই সবসময় চোখের সামনেগুলো দেখতে দেখতে যে বাংলাদেশের মানুষ ভারতবর্ষকে গালাগালি দিচ্ছে, আমরা যাকে মা মনে করি সেই পতাকার ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তারপর আমাদের যেটা সংখ্যালঘু বা আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার সেটা তো বা মন্দির ভাঙা সেগুলো তো আছেই, সেগুলো দেখতে দেখতে এখন কিন্তু সেই জিনিসটা আর কাজ করে না। কিন্তু আগে কিন্তু আমরা সবসময় বাংলাদেশকে আমাদের সেকেন্ড হিসেবে যখনই বাংলাদেশের সাথে অন্য কোনো দেশে খেলা হতো সবসময় বাংলাদেশ সাপোর্ট করতাম, কিন্তু সব কিছুর তো একটা সীমা আছে। এখন যদি আপনি সবসময় একটা দেশের নামে গালি দেন বা যদি যাই কিছু হোক না কেন, সেই দেশ থেকে জিনিসপত্র আসে, আবার আপনি সেই দেশকেই চিকিৎসা করাতে যাবেন, ঘুরতে যাবেন। আপনাদের তো বেশিরভাগ অনেক চিকিৎসা করাতে ভারতে আসে, যাদের একটু ক্ষমতা আছে, যাদের একটু ঘোরার ক্ষমতা আছে তারাও ভারতে আসে। ভারত থেকে তো বেশি মানুষ তো যায় না, হয়তো যেতে পারে, যাদের আত্মীয় স্বজন আছে কিছু মানুষ যেতে পারে, আসে। তারপর আসার পরেও তারপরে বলবেন গিয়ে, আপনার কথা বলছি না, বয়কট ইন্ডিয়া, সেটাই আমার এরকম বলে আছে বয়কট কখনো হবে না, ঠিক আছে, এটা হবে না তো আমি জানি, কিন্তু আপনি যেই থালায় খাবেন সেই থালায় হচ্ছে সেই বাংলাদেশের সাথে আছে ভারতের একটা বাণিজ্যিক ব্যাপক সম্পর্ক। হ্যাঁ আছে তো, আছে তো। এই সম্পর্কটা মানে অন্যান্য দেশের তুলনায় 99% হচ্ছে বাংলাদেশে, বলছি বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে বড় সম্পর্ক আছে, কিন্তু আমাদের কাছে ব্যবসার থেকেও বড় সম্পর্ক আছে আমাদের দেশ। যখন ব্যবসার থেকে আমাদের কিছুটা ক্ষতি হবে আমি সেটাও স্বীকার করছি, কিন্তু যখন আমার দেশের সম্বন্ধে দেশের পতাকার উপর দিয়ে এরকম করা হবে এবং সেই দেশের ইভেন হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদের BUET বলে কোনো ইউনিভার্সিটি আছে, কোন জেলায় আমি বলতে পারবো না, ইভেন হচ্ছে আপনাদের যেটা এখন ফেক নিউজ না, কোনো ফেক নিউজ না, এটা কোনো ফেক নিউজ না, কারণ যেটা আমি আপনাকে দেখাচ্ছি আপনি তাহলে এটা আপনি আমার আইডি দিয়ে এটা ফেক কিনা কিনা অনেক ফেক হচ্ছে, জাতিগত ফেক হয়, কিন্তু হিন্দু মুসলিম যেটা ভারতে হিন্দু মুসলিম আছে, আগে আপনাদের যেমন এটা নিয়ে বাস করছে না, বাংলাদেশেও কিন্তু সংখ্যালঘু নিয়ে, কিন্তু আমাদের কিন্তু আপনাদের ওখানে যে সমস্যাটা সেই বড়, এই যে এখানে যারা রয়েছে এখানে অনেক দাদা ভাইয়ের দোকান কিন্তু মুসলিম রয়েছে, তা আপনি জিজ্ঞাসা করে দেখুন তো তাদের মধ্যে কিন্তু সেই সমস্যাটা নেই, এখানে কিন্তু পরপর রয়েছে। বলছি ইন্ডিয়াতে যারা মুসলিম সংখ্যালঘু এবং বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তা আমরা চাই না, আমরা কিন্তু সম্প্রীতি বজায় রাখি। সম্প্রীতি বজায় নেই বলেই তো কোশ্চেনটা করা নেই, আপনি বলছেন ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল দেখতে হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল দেখতে হবে। আপনি এখন বলছেন এইটাই, ধন্যবাদ, অনেক সময় আপনার সাক্ষাৎকার দিয়েছি, ঠিক আছে, আর আপনি ওটা করে আমার আইডিতে দিয়ে আমি ওটা গিয়ে আমি চেক করব, ঠিক আছে কি বলছে। আচ্ছা ঠিক আছে, আপনি ইভেন হচ্ছে লাস্ট কথাটা বলে যাই, আপনাদের যে সরকার যেটা চেঞ্জ হয়েছে, আগে যে আওয়ামী লীগ যেটা হাসিনা ছিল, উনি যাওয়ার পর থেকে আমি আপনাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছি না, 5ই আগস্টের পর থেকে যে 3 মাস আপনাদের মোহাম্মদ ইউনূস, যিনি সম্ভবত 2006 সালে নোবেলও পেয়েছিলেন, মনে হয় না কি তিনি আসার পর থেকে 3 মাস ধরে যেটা আপনারা আশা করেছেন যে ইয়েটা কমে যাবে, বিশৃঙ্খল পরিস্থিতি আরো বেড়েছে? বিশৃঙ্খল পরিস্থিতি বলতে আইন শৃঙ্খলার একটা পরিস্থিতির অবনতি ঘটেছে, প্রশাসনিক একটা ইয়ে হয়েছে, একটা দেশের যখন প্রশাসনিক ইয়ে ভেঙে পড়ে, ঠিক আছে, তখন কিন্তু একটা বিশৃঙ্খলা হয়, যেটা হচ্ছে অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা এগুলোর একটি হয়, সেগুলো আবার করবো লাগে কিন্তু আপনার পুনর্গঠন করা হচ্ছে, বুঝতে পারছেন, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার একটা কথা বলছি না, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা নির্বাচন দিয়ে সে কিন্তু স্থায়ীভাবে থাকবে না, ঠিক আছে, সে একটা নির্বাচন দিয়ে সে আবার বেরিয়ে আসবে, এটা হচ্ছে মূল কথা। এই দেখতে পাচ্ছেন দাদা, 1 মিনিট, দাদা ভাইরা বহু মানুষ হচ্ছে কম্বল নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে। লাস্ট কথা, একটা কথা যে দেখতে পেলাম যে যখন আপনাদের নতুন সরকার যখন গঠন হলো তার আগে সংসদ থেকে বিভিন্ন মানুষ, কেউ হাঁস, আমাদের ভারতবর্ষে এগুলো আমরা দেখতে পাইনি, এগুলো ব্যতিক্রমী ঘটনা, সংসদ থেকে হাঁস চুরি করছে, সংসদ থেকে চেয়ার টেবিল সব মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, এগুলো ভারতবর্ষ দেখতে পাই না বলেই তো নতুন কিছু আমাদের কাছে, তাই আপনাকে জিজ্ঞাসা করছি এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এগুলো সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন, আপনি ইন্ডিয়াতে একটা কিছু হলে তার জন্য তো ইন্ডিয়াতে দেখি না বলেই তো আপনাকে জিজ্ঞাসা করলাম। সংসদ থেকে হাঁস চুরি করে নিয়ে যাচ্ছে, এটা হাস্যকর ব্যাপার। ঠিক আছে, যাই হোক, আপনার যাত্রা শুভ হোক। দাদা ভাই, আপনাকে সম্ভবত আপনার বাংলাদেশে বাড়ি, হিন্দু ধর্মাবলম্বী মনে হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, আমি এই বিষয়ে এখন কথা বলবো না, তো আমাদের এখন যাত্রার সময়। আপনি বাংলাদেশে কোথা থেকে এসেছেন? আমি ঢাকা গাবতলী থেকে আসছি। ঢাকা গাবতলী, ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের যাত্রা শুভ হোক। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতবর্ষ আসছে, যেহেতু ওনারা এই মুহূর্তে বাসে উঠছেন, ওনার সাথে কথা বলবো না, ঠিক আছে।
প্রভু হরে কৃষ্ণ। প্রভু আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশে কোথা থেকে এসেছেন? প্রভু আপনাদের মানে নিজেদের ব্যাপারে বলতে আপনাদের মানে আমরা যদি হিন্দু হিসেবে বলতে আপনাদের এত ভয়, তাহলে তো উপরে উঠে চলে যাচ্ছেন। নিজেদের মধ্যে যদি একতা না থাকে তাহলে তো অন্যরা এমনি মারবে, তাহলে আর কি করার আছে। ঠিক আছে, পেছনে যে বাসগুলো দেখছেন এখানে এই মুহূর্তে বহু হিন্দু রয়েছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসলো। তাদের সাথে কথা বললাম, মায়াপুর ইস্কনের দিকে যাচ্ছে। তারা এই মুহূর্তে মায়াপুর ইস্কনে এক মাসের সম্ভবত ট্যুর। মায়াপুর থেকে আবার ওদিকে এলাহাবাদ, বেনারস এইসব সাইডে সম্ভবত ওনারা যাবে। কথা বলে যা জানতে পারলাম, তো ওনারা কেউই সম্ভবত কোনো ভয়ে আর কি কেউই ক্যামেরার সামনে কিন্তু কথা বলতে চাইলো না। যাই হোক, ওনাদের যাত্রা শুভ হোক। ওনারা আপাতত এখান থেকে চলে যাবে সরাসরি মায়াপুর ইস্কনের দিকে। দাদা আপনি বাংলাদেশে কোথা থেকে এসছেন? আপনি 1 মিনিট সাইডে। আপনি বাংলাদেশের কোথা থেকে এসছেন? বাংলাদেশ যশোর থেকে। যশোর থেকে মানে কি কারণে ইন্ডিয়াতে আসা, মানে চিকিৎসা বা অন্য কোনো? হ্যাঁ, ইন্ডিয়াতে আসছি একটু ঘুরতে ভাই। ঘুরতে মোটামুটি কতদিন আগে এসেছিলেন? 1 মিনিট টাইম নেবো। আপনি একটু আসছি হচ্ছে, আমি একটু ব্যস্ত আছি। আসছিলাম হচ্ছে প্রায় আপনার মাস দেড়েক আগে, কিন্তু ওই বন্ধু বান্ধব ছিল না, তো এখন আবার একটু ফোনে কন্ট্যাক্ট হয়েছে হোয়াটসঅ্যাপে। 1.5 মাস আগে এসছেন। বর্তমান 1 মিনিট টাইম দিতে হবে। 1.5 মাস যখন পেয়েছেন আর 1 মিনিটও দিতে পারবেন। বর্তমানে বাংলাদেশের যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেলে, ভারতের পতাকার উপর দিয়ে দেখছি পায়ে হেঁটে চলে যাচ্ছে। অবশ্যই অন্যায় এটা, অবশ্যই আমরা এটা হচ্ছে ঢাকাতে কিছু একটা জায়গায় উল্লেখযোগ্যভাবে হচ্ছে। হ্যাঁ, কিছু একটা জায়গায়, সব জায়গায় বাংলাদেশে হচ্ছে না। ঢাকাতে হচ্ছে আপনার 2-1টা জায়গায় এটা হচ্ছে, এটা আমরাও শুনছি, বাট আমরাও ওই নিউজে আপনার মতন টিভি চ্যানেলে আমরা দেখছি। কিন্তু আমাদের যশোর শহরে কি আশেপাশে আর কোনো জায়গায় এটা দেখা যায়নি। বাংলাদেশে যে হিন্দু মন্দির যে মানে ভাঙা হচ্ছে, এগুলো আপনি আশা করি সত্যিটাই বলবেন। আমি আশা করি আপনি যদি আমার ব্যক্তিগত মতামত শোনেন, একজন হিন্দুরও মসজিদ ভাঙা উচিত নয়, একজন মুসলমানেরও। বাংলাদেশে একজন হিন্দুর ক্ষমতাও নেই যে মসজিদ ভাঙবে, সবচেয়ে বড় কথা। না, হ্যাঁ সেটা অবশ্যই, সেটাই বলছি ভাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি জানেন? আমরা মানুষ। হ্যাঁ, আপনি যে এই কথাটা বললেন, আপনার মতো যদি চিন্তাধারাই আপনি বললেন যে আমরা মানুষ, এটা সবচেয়ে বড় কথা। আপনার যদি চিন্তাধারার মতো মানুষ যদি বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় থাকতো, তাহলে মনে হয় এই অশান্তিটা সৃষ্টি হতো না। আপনারা আপনাদের মতো ধর্ম পালন করবেন, যে হিন্দু আছে সে তার মতো, যে খ্রিস্টান আছে। একটা জিনিস দেখছিলেন কিছুদিন আগে যে একই জায়গায় মন্দিরের অনুষ্ঠান হচ্ছে, আবার মুসলমানরাও সেখানে যাচ্ছে কিছুদিন আগে, কিন্তু নিউজটা না সেসবটা ঠিক আছে। আবার ইভেন হচ্ছে অনেক মুসলিম ভাইও যখন হিন্দুদের পুজো হয় বাংলাদেশে পাহারা দেয়। কিন্তু আমার কথাটা হচ্ছে সেখানেই আমার ধর্ম আমি পালন করবো, পাহারা আমাকে দিতে হবে কেন? এটাই হচ্ছে আমার কোশ্চেন। আমার ধর্ম, আমি আমার দেশ, কারণ যারা বাংলাদেশে হিন্দু রয়েছে সেটা তাদেরও দেশ, আপনাদেরও দেশ। তাদের যতটা অধিকার রয়েছে সেক্ষেত্রে আপনাদেরও ততটা অধিকার রয়েছে। কিন্তু রিসেন্টলি বিশেষ করে আপনাদের অন্তর্বর্তী যে সরকার, যদিও সেগুলো আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার, আগে ছিল শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ যেটা আপনাদের, তারপর অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার, যিনি সম্ভবত 2006 সালে নোবেল পেয়েছিলেন শান্তিতে। তাদের সরকার আসার পর ইদানিং এই 3 মাস ধরে দেখছি যে গন্ডগোলের পরিমাণ বা সংখ্যালঘু ভাই বোনদের ওপর, আপনাদের ওখানে হিসাবে সংখ্যালঘু, এই ব্যাপারটা নিয়ে আমার কোনো মতামত নেই। এর কারণ যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, আসলে একটা আমাদের প্রয়োজন জাতীয় সরকার, বুঝছেন? আশা করি একটা জাতীয় সরকার যখন আসবে তখন হয়তো এ ধরনের বিশৃঙ্খলা এরকম কোনো কিছু হয়তো হবে না। লাস্ট কোশ্চেন দাদা, লাস্ট কোশ্চেন। আপনাদের ওখানে মানুষ বলছে যে ভারতের কোনো কিছুতে, ভারতের সবকিছু বয়কট করতে, ভারতের কোনো কিছু তাদের প্রয়োজন নেই। আপনার কি মনে হয় ভারতের সাথে যদি আপনাদের, ভারতের জিনিসও প্রয়োজন, বাংলাদেশের জিনিসও প্রয়োজন, এক কথায়। ঠিক আছে, ভালো থাকবেন।